আমরা গত ক্লাসে অ্যালকোহল পুরোটাই শেষ করেছিলাম। আজকের ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি ইথার এবং ফেনল। আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে ইথার এবং ফেনল দুইটা শেষ করব। তো ফার্স্ট অফ অল ইথারের কার্যকরী মূলক কি, ইথারকে আমরা কিভাবে চিনতে পারি। ইথারে ইথারে এই যে এরকম, এটা হচ্ছে ইথারের কার্যকরী মূলক। এটা হচ্ছে ইথারের কার্যকরী মূলক। এই যে অক্সিজেনের দুইটা বন্ড ওপেন, এটাই হচ্ছে ইথারের কার্যকরী মূলক। এবং এই পাশে কি থাকে, দুইটা অ্যালকাইল মূলক যুক্ত থাকে। যে কোনো অ্যালকাইল মূলক অক্সিজেনের দুই পাশে যুক্ত থাকে। এটাই হচ্ছে ইথারের সংকেত। তো আমরা ইথারকে এভাবে চিনতে পারি। ইথারকে কীভাবে চিনবো? কার্যকরী মূলক দেখে। কার্যকরী মূলক কি? অক্সিজেনের দুই পাশে দুইটা বন্ড ওপেন, এবং এই দুইটা বন্ডে যে দুইটা বন্ড ওপেন হয়েছে, এই দুইটা বন্ডে অ্যালকাইল মূলক যুক্ত থাকে। এভাবে আমরা ইথারকে শনাক্ত করতে পারি। তো আমাদের সিলেবাসে ইথারের তেমন উল্লেখযোগ্য বিক্রিয়া নেই, বেশি নেই। ইথারের শুধুমাত্র খুব ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে ইথার প্রস্তুতির বিক্রিয়া। এছাড়া ইথারের রাসায়নিক বিক্রিয়া, ইথার শনাক্তকরণ, এরকম কোনো বিক্রিয়া নেই। তো ইথার প্রস্তুতির বিক্রিয়া হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এই বিক্রিয়াটা, সেটা হচ্ছে উইলিয়ামসন বিক্রিয়া। উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা ইথার প্রস্তুত করা হয়। উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা সরল এবং মিশ্র দুই ধরনের ইথারই প্রস্তুত করা হয়। এখন সরল ইথার কি আর মিশ্র ইথার কি, এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে। সরল ইথার যদি কি এক্সপ্লেন করি, দেখো এটা হচ্ছে একটা ইথার CH3, এপাশে CH3, এটা হচ্ছে সরল ইথার। যদি এই যে ইথারের যে মূলকটা আছে, অক্সিজেনের দুইটা বন্ড ওপেন দুই পাশে, এটা হচ্ছে ইথারের মূলক। তো এই দুই পাশে যদি সেম অ্যালকাইল মূলক থাকে, তাহলে সেটাকে বলা হয় সরল ইথার। তাহলে এটা হচ্ছে একটা সরল ইথার। আমরা যেটা এখানে লিখেছি, এটা হচ্ছে একটা সরল ইথার। আমরা যদি মিশ্র ইথার দেখাতে চাই, তাহলে এই যে অক্সিজেনের দুই পাশে যে দুইটা বন্ড, এই দুইটা বন্ডে যে দুইটা অ্যালকাইল মূলক থাকবে, সেটা কখনোই সেম হবে না, দুইটা আলাদা হবে। তাহলে সেটা হচ্ছে মিশ্র ইথার। মানে এরকম হবে, এই যে অক্সিজেন বন্ড, এই পাশে ধরো CH3 আর এই পাশে CH3CH2। তাহলে এই যে এই অ্যালকাইল মূলক আর এই অ্যালকাইল মূলক কি সেম হলো? তার মানে ইথারের যে মূলকটা আছে, এর দুই পাশে অ্যালকাইল মূলক এখানে সেম না। যদি দুই পাশে অ্যালকাইল মূলক সেম হয়, তাহলে সেটা হচ্ছে সরল ইথার, আর যদি সেম না হয়, সেটা মিশ্র ইথার। খুবই সিম্পল বিষয়। তাহলে আমরা বুঝলাম সরল ইথার কি, মিশ্র ইথার কি। তো এখানে কি বলেছে? উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা সরল এবং মিশ্র উভয় ধরনের ইথারই প্রস্তুত করা যায়। তার মানে কি? তার মানে হচ্ছে উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা এই যে এরকম ইথার আমরা প্রস্তুত করতে পারবো, যেখানে ইথারের মূলকের দুই পাশে অ্যালকাইল মূলক দুইটা একই, এবং এরকম ইথার আমরা প্রস্তুত করতে পারবো যেখানে ইথারের মূলকের দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক ভিন্ন। অলরাইট, তাহলে আমরা উইলিয়ামসন বিক্রিয়াটা দেখি। উইলিয়ামসন বিক্রিয়া, এখানে এক অণু নেওয়া হয় RONA। এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড। এটার নাম কি? সোডিয়াম অ্যালকক্সাইড। সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে নেওয়া হয় এক অণু অ্যালকাইল হ্যালাইড। বলতে মানে এখানে আয়োডিন নেওয়া হয়, অ্যালকাইল আয়োডাইড। তো এটা হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড, এবং এটা হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড, আর এটা হচ্ছে অ্যালকাইল আয়োডাইড। তো এটা আমরা R ড্যাশ দিলাম, আর এটা দিলাম R, দুইটা মানে ভিন্ন, দুইটা অ্যালকাইল মূলক ভিন্ন। তাহলে এখানে বিক্রিয়া যেটা উৎপন্ন হয়, R ড্যাশ, আর এই সোডিয়াম আয়োডিনের সাথে যুক্ত সোডিয়াম আয়োডাইড। এখানে কি হলো বিক্রিয়াটা? এই যে সোডিয়ামের সাথে আয়োডিন যুক্ত হয়ে সোডিয়াম আয়োডাইড তৈরি করে, আর এই যে অক্সিজেনের পাশে যে বন্ডটা উন্মুক্ত হলো, সেখানে গিয়ে যে R ড্যাশ যুক্ত হয়। R ড্যাশ হচ্ছে কি একটা অ্যালকাইল মূলক। এখন সরল ইথার কখন তৈরি হবে? এই যে এইটা হচ্ছে আমাদের ইথার। যেটা তৈরি হলো, এটা হচ্ছে আমাদের ইথার। এখন এই ইথারটা সরল হবে কখন? এই ইথারটা সরল হবে যখন R এবং R ড্যাশ একই হবে।
আর ইকুয়ালস টু যদি আর ড্যাশ হয়, আর ইকুয়ালস টু আর ড্যাশ মানে দুইটা অ্যালকেল মূলক যদি একই হয় তাহলে সেই ইথারটা হবে কি সরল ইথার। কিন্তু আর নট ইকুয়ালস টু আর ড্যাশ যদি হয়, আর ড্যাশের সমান নয়, মানে আর আর ড্যাশ দুইটা একই অ্যালকাইল মূলক নয়, তখন সেটা হবে মিশ্র ইথার। কারণ মিশ্র ইথারের দুই পাশে যে অ্যালকাইল মূলক আছে সেই দুইটা অ্যালকাইল মূলক একই হয় না। তো এটাই হচ্ছে আমাদের উইলিয়ামসন বিক্রিয়া। উইলিয়ামসন বিক্রিয়ায় কী করা হয় আর একবার রিক্যাপ করে, উইলিয়ামসন বিক্রিয়ায় সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইড, মূলত অ্যালকাইল আয়োডাইড বিক্রিয়া করানো হয়। তখন সোডিয়াম আর এই আয়োডিন মিলে কী তৈরি করে, সোডিয়াম আয়োডাইড, আর এই যে অক্সিজেনের এর পাশে গিয়ে এই যে অ্যালকাইল মূলক যুক্ত হয়। এখন আমরা এই অ্যালকাইল মূলক ধরলাম আর ড্যাশ, আর এটা হচ্ছে আর আর ড্যাশ যদি একই হয় তাহলে সেটা সরল ইথার, আর আর ড্যাশ যদি একই না হয় তাহলে সেটা মিশ্র ইথার। খুবই সিম্পল বিক্রিয়া। এখন আমরা এটার কয়েকটা এক্সাম্পল দেখি, উইলিয়ামসন বিক্রিয়ার কয়েকটা এক্সাম্পল। আচ্ছা, যেমন এটা আমরা একটা কি নিব, সোডিয়াম অ্যালকক্সাইড নিব, CH3 CH2ONA। এটা হচ্ছে একটা, এটা কি বলতো, সোডিয়াম ইথক্সাইড। এই যে 1 2 দুইটা কার্বন, একটা কার্বন থাকলে মিথেন, দুইটা কার্বন থাকলে ইথেন, তাহলে এটা কি ইথাইল মূলক, তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম ইথক্সাইড। এটার সাথে আমরা যদি এটা নিই CH3CH2 মানে ইথাইল আয়োডাইড নিলাম, তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হবে, এই বিক্রিয়ার মাধ্যমে এই যে সোডিয়াম আর এই আয়োডিন মিলে সোডিয়াম আয়োডাইড তৈরি করবে, তাহলে এখানে সোডিয়াম আয়োডাইড তৈরি হলো। আর এখানে কি উৎপন্ন হলো, এই যে অক্সিজেনের এপাশে এসে অক্সিজেনের এপাশে এই অংশটুকু, এই অ্যালকাইল মূলকটুকু যুক্ত হবে। তাহলে সোডিয়ামের ওই পাশে যদি ওই মানে সোডিয়াম যে চলে গেল, অক্সিজেনের ওই পাশে যদি ওই অ্যালকাইল মূলক যুক্ত হয় তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি CH3CH2O CH2CH3। তাহলে এটা কি উৎপন্ন হলো বলো তো, এটা আমাদের মিশ্র ইথার উৎপন্ন, সরল ইথার উৎপন্ন হলো। সরল ইথার, দেখো যে আমাদের ইথারের মূলক আছে এটা দুই পাশে একই অ্যালকাইল মূলক, তার মানে এটা আমাদের কি উৎপন্ন হলো, এটা আমাদের সরল ইথার উৎপন্ন হলো। কেন সরল ইথার উৎপন্ন হলো, আমরা যদি এই দিকে খেয়াল করি, এই যে এ অ্যালকাইল মূলক আর এ অ্যালকাইল মূলক সেম, অর্থাৎ দুইটা মানে সোডিয়াম অ্যালকক্সাইড এর অ্যালকাইল মূলক আর মানে অ্যালকাইল আয়োডাইড এর অ্যালকাইল মূলক দুইটা যদি সেম হয় তাহলে যে ইথারটা উৎপন্ন হবে সেটা হচ্ছে সরল ইথার, আর দুইটা যদি সেম না হয় তাহলে যে ইথারটা উৎপন্ন হবে সেটা মিশ্র ইথার। তো এখানে আমাদের সরল ইথার উৎপন্ন হলো কেন, কারণ এখানে আর ইকুয়ালস টু আর ড্যাশ, তাই আমাদের এখানে সরল ইথার উৎপন্ন হয়েছে। আচ্ছা, এবার আমরা আরেকটা উদাহরণ দেখি, যে আমরা এবার মিশ্র ইথার তৈরি করবো। তাহলে মিশ্র ইথার তৈরি করার জন্য আর নট ইকুয়ালস টু আর ড্যাশ হতে হবে। তাহলে CH3CH2ONA প্লাস এটা নিলাম CH3I। তাহলে এটা হচ্ছে কি সোডিয়াম ইথক্সাইড আর এটা হচ্ছে মিথাইল আয়োডাইড। তাহলে দুইটা এখানে আর নট ইকুয়ালস টু আর ড্যাশ আর আর সমান নয়, তাহলে এখানে অবশ্যই মিশ্র ইথার তৈরি হবে। তাহলে কি তৈরি হবে, CH3CH2O CH3। তাহলে ইথার মূলকের দুই পাশে অ্যালকাইল মূলক দুইটা একই নয়, তার মানে এটা আমাদের কি তৈরি হয়েছে, এটা আমাদের মিশ্র ইথার তৈরি হয়েছে। তো এটাই হচ্ছে উইলিয়ামসন বিক্রিয়া। উইলিয়ামসন বিক্রিয়ার মাধ্যমে সরল এবং মিশ্র দুই ধরনের ইথারই প্রস্তুত করা যায়। তো ইথার রিলেটেড শুধুমাত্র আমাদের এই বিক্রিয়াটাই রয়েছে এবং এই বিক্রিয়াটা খুবই ইম্পর্ট্যান্ট বিক্রিয়া। MCQ এর জন্য প্রচুর আসে এবং লিখিত পরীক্ষাতেও প্রচুর আসে এই বিক্রিয়াটা, খুবই ইম্পর্ট্যান্ট বিক্রিয়াটা। আচ্ছা, তাহলে আমাদের ইথার শেষ, আমরা এখন চলে যাব ফেনলে। ফেনল একটু কঠিন টপিক, বিক্রিয়াগুলো মনে রাখা একটু কঠিন, মানে ফেনল টপিকটা কঠিন না, বিক্রিয়াগুলো একটু মানে মাথায় রাখাটা একটু কঠিন হয়ে পড়ে। তো এটা একটু বারবার প্র্যাকটিস করতে হবে, প্রথমে বুঝতে হবে বিক্রিয়াগুলো, তারপর বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে আশা করি যে ওভারকাম করা যাবে। তাহলে আমরা চলে যাচ্ছি এবার ফেনলে। আচ্ছা,
তো ফেনলের রাসায়নিক সংকেত কি বা গাঠনিক সংকেত? ফেনল হচ্ছে এই যে বেনজিন বলয়, বেনজিন বলয়ের 1 নম্বর কার্বনে যে হাইড্রোজেনটা ছিল সেটা যদি OH মূলক দ্বারা প্রতিস্থাপন হয়ে যায় তাহলে যেটা পাই সেটাই হচ্ছে ফেনল। ওকে, এখন ফেনল সর্বপ্রথম ফেনল প্রস্তুতির বিক্রিয়াগুলো আমরা দেখব। ফেনল প্রস্তুত করা হয় কয়েকটা পদ্ধতিতে। এক নাম্বার হচ্ছে কি ডাও পদ্ধতিতে ফেনল প্রস্তুতি, তারপর কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুতি, তারপর ডাও এবং কিউমিন এই দুইটা পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। এছাড়াও বেনজিন থেকে ফেনল তৈরি করা যায়, যেটা আমরা অলরেডি পড়েছি ইয়াতে অ্যারোমেটিক যৌগেতে অলরেডি আমরা বেনজিন থেকে ফেনল প্রস্তুতি পড়েছি, তাই আমরা এখানে বেনজিন থেকে ফেনল প্রস্তুতি পড়লাম না। ওটা আর কি শিল্প উৎপাদন, বেনজিন থেকে ফেনল প্রস্তুতি ওটা হচ্ছে ফেনলের শিল্প উৎপাদন। শিল্পক্ষেত্রে ফেনল বেনজিন থেকে আসলে তৈরি করা হয়। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা পড়ব ডাও পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। তো ডাও পদ্ধতিতে ফেনল প্রস্তুতি কিভাবে করা হয়? এখানে একটা বেনজিন বলয়, বেনজিন বলয়ের সাথে ক্লোরিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া করানো হয়। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া করানো হয়। এখানে নেওয়া হয় আয়রনের, আর আয়রন প্রভাবক হিসাবে নেওয়া হয়। তাহলে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় কী হবে? এই যে এখানকার হাইড্রোজেন প্রতিস্থাপন হবে ক্লোরিন দ্বারা। তাহলে এখানে আমরা পাবো ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন পাবো। তাহলে ক্লোরোবেনজিন পেলাম, সাথে কি উৎপন্ন হলো? HCl, ওই যে বেনজিনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে। এটা হচ্ছে 1 নম্বর ধাপ। এরপর 2 নম্বর ধাপে আমাদের 1 নম্বর ধাপে যে ক্লোরোবেনজিনটা উৎপন্ন হলো, এই ক্লোরোবেনজিনকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করানো হয়। 1 নম্বর ধাপে যে আমাদের ক্লোরোবেনজিনটা উৎপন্ন হয়েছে সেটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যারাউন্ড 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করানো হয়। এর ফলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড 2 অণু নেওয়া হয়। এর ফলে এই যে এই অংশটুকু সোডিয়াম অক্সাইড, এই অংশটুকু ক্লোরিনকে কি করে? প্রতিস্থাপন করে, ক্লোরিনকে প্রতিস্থাপন করে এবং এখানে এসে ONA, মানে এটা কি তৈরি হলো? সোডিয়াম ফিনক্সাইড তৈরি হলো, সোডিয়াম ফিনক্সাইড। সোডিয়াম ফিনক্সাইড এবং 1 অণু সোডিয়াম ক্লোরাইড প্লাস 1 অণু পানি তৈরি হয়। বিক্রিয়ার সমতাটা তোমরা দেখে নেবে। আমাদের এই যে এটাই হচ্ছে মূল উৎপাদটাই আমাদের কনসার্নের বিষয়। আশেপাশে কি উৎপন্ন হচ্ছে অত আমাদের কনসার্ন না করলেও হবে। এরপর 3 নম্বর ধাপে যে আমাদের উৎপন্ন হলো সোডিয়াম ফিনক্সাইড, সোডিয়াম ফিনক্সাইডের সাথে বিক্রিয়া করানো হয় HCl এর। সোডিয়াম ফিনক্সাইড এর সাথে HCl এর যদি বিক্রিয়া করানো হয় তাহলে HCl এর বিক্রিয়া করানো হয় অ্যারাউন্ড 182 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এর ফলে উৎপন্ন হয় ফেনল, যেটা আমাদের কাঙ্ক্ষিত পদার্থ। আমরা ফেনলই তৈরি করতে চাচ্ছিলাম। এই যে এই হাইড্রোজেনটা এই সোডিয়ামকে কি করে? প্রতিস্থাপন করে। হাইড্রোজেনটা সোডিয়ামকে প্রতিস্থাপন করে, তাহলে কি উৎপন্ন হলো? ফেনল। আর সোডিয়ামটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। তাহলে এটাই হচ্ছে ডাও পদ্ধতিতে ফেনল প্রস্তুতির বিক্রিয়া। তাহলে ডাও পদ্ধতিতে ফেনল প্রস্তুতির বিক্রিয়া 3টা ধাপ আছে, 3টা ধাপ। প্রথম ধাপে কি হয়? বেনজিনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে, ওই যে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, বেনজিনের সাথে ক্লোরিন ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া করে, যেটা হচ্ছে কি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে ক্লোরিন এই যে 1 নম্বর কার্বনের যে হাইড্রোজেনটা আছে সেটাকে প্রতিস্থাপন করে এখানে বসে যায় এবং সেই হাইড্রোজেনের সাথে আরেকটা ক্লোরিন বিক্রিয়া করে HCl তৈরি করে। তাহলে কি তৈরি হলো? ক্লোরোবেনজিন। এখন 2 নম্বর ধাপে এই যে এই ক্লোরোবেনজিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এবং ক্লোরিনকে NaO এই অংশটুকু কি করে? প্রতিস্থাপন করে। তখন ONA, এটাকে কি বলা হচ্ছে? বেনজিনের সাথে ONA, এটাকে কি বলা হচ্ছে? সোডিয়াম ফিনক্সাইড তৈরি করে এবং সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি হয়। এবার 3য় ধাপে যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ, সেটা হচ্ছে সোডিয়াম ফিনক্সাইডকে HCl এর সাথে বিক্রিয়া করানো হয় অ্যারাউন্ড 182 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তখন কি উৎপন্ন হয়? এই যে এই Hটা সোডিয়ামকে কি করে? প্রতিস্থাপন করে, তখন ফেনল উৎপন্ন হয়, সাথে সোডিয়াম ক্লোরাইড। এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত উৎপাদ, যেটা আমরা প্রস্তুত করতে চাচ্ছি, ফেনল। তো এভাবে ডাও পদ্ধতিতে ফেনল প্রস্তুত করা হয়। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী বিক্রিয়া কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। তো কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুতিরও 3টা ধাপ আছে। প্রথম ধাপে কিউমিন তৈরি করা হয়।
তা কিউমিন কি, কিউমিন আমরা তৈরি করি, তারপর আমরা দেখছি আসলে কিউমিন কি। তো প্রথম ধাপে বেনজিন নেওয়া হয়, বেনজিনের সাথে বিক্রিয়া করা হয় প্রোপিনের সংকেত কি, CH3 CH ডাবল বন্ড CH2। এই প্রোপিনের বিক্রিয়া করানো হয়। এর ফলে বিক্রিয়াতে কিছু প্রভাবক নেওয়া হয়। প্রভাবকগুলো হচ্ছে ফসফরিক অ্যাসিড, একটা প্রভাবক নেওয়া হয় ফসফরিক অ্যাসিড, সাথে তোমার বিক্রিয়াটা করানোর জন্য 30 অ্যাটমসফিয়ার চাপ লাগে এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। তো এগুলো থাকে প্রভাবক হিসেবে। এরপর এখানে এই যে প্রোপিনের যে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডটা ভেঙে যায়, ভেঙে বেনজিনের 1 নম্বর কার্বনে যে হাইড্রোজেন আছে সেটা প্রতিস্থাপন করে প্রোপিন এখানে বসে যায়। তাহলে এখানে যে ডাবল বন্ড হয়েছে সেটা তো উন্মুক্ত হলো, তাহলে এখানে কি CH3, এখানে যে হাইড্রোজেনটা প্রতিস্থাপন হয়েছে সেটা এই যে এখানে গিয়ে, এখানে CH2 ছিল, এখানে CH3 হয়ে গেছে, যে হাইড্রোজেনটা ছিল এটা প্রতিস্থাপন হয় এখানে গিয়ে যুক্ত হয়ে। তাহলে যেটা আমরা পেয়েছি, এখানে আমরা যেটা পেলাম এটাই কিউমিন, এই বিক্রিয়ায় যেটা উৎপন্ন হয়েছে সেটাই হচ্ছে কিউমিন। এই কিউমিন থেকে আমরা কি তৈরি করব, ফেনল তৈরি করব, এর নামই হচ্ছে কি কিউমিন। এটা এমসিকিউতে চলে আসে, নিচের কোনটি কিউমিনের সংকেত, এরকম চলে আসে, তো এটা মাথায় রাখতে হবে। তো এটা ছিল আমাদের 1 নম্বর ধাপ। 1 নম্বর ধাপে কিউমিন তৈরি করা হয়। এখন এই কিউমিন থেকে 2 আর 3 নম্বর ধাপে কি তৈরি করা হবে, ফেনল তৈরি করা হবে। তো 2 নম্বর ধাপে কিউমিনকে জারণ করা হয়। জারণ করা মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, আর বিজারণ মানে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। জারণ মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া, আর বিজারণ মানে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, মাথায় রাখবা। তাহলে যে কিউমিনকে জারিত করা হয়, কিউমিনকে জারিত করা হয়। কিউমিনকে যখন জারিত করা হয়, তো জারণ করার জন্য অবশ্যই কি জারক থাকবে, বিভিন্ন জারক তোমরা এখানে ইউজ করতে পারো। আমরা হচ্ছে কার্বনিল জগতে গিয়ে এগুলো ক্লিয়ার হবে আর কি, কোনগুলো জারক কোনগুলো বিজারক। এছাড়াও তোমরা তো পড়েছো পরিমাণগত রসায়নে, যেমন জারক কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো হচ্ছে জারক। তাহলে আমরা এখানে একটা জারক নিতে পারি KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা একটা কি জারক। তাহলে এই জারক কি উৎপন্ন করে, জাইমান অক্সিজেন উৎপন্ন করে। তো এখন এই অক্সিজেনের সাথে যখন কিউমিন বিক্রিয়া করবে তখন একটা অন্তস্থ গঠন তৈরি করে। এই গঠনটা হচ্ছে এরকম, বেনজিন বলয়, এইখানে যে কার্বনের দুই পাশে দুইটা কি ছিল, মিথাইল মূলক ছিল, এ পাশে একটা দিলাম, এ পাশে একটা দিলাম, CH3। এখন এই যে এর সাথে একটা হাইড্রোজেন ছিল, তো হাইড্রোজেনের মাঝখানে দুইটা অক্সিজেন এভাবে চলে আসে। কোন দুইটা অক্সিজেন, যে দুইটা জার্মান অক্সিজেন উৎপন্ন করেছে এই জারকটা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখন এই যে এই অংশটুকু শুধুমাত্র থাকবে, এই অংশটুকু শুধুমাত্র থাকবে যে OH, এই অংশটুকু থেকে কি তৈরি করে, ফেনল তৈরি করে। বাকি এই অংশটুকু মিলে কিটোন তৈরি করে, প্রোপানন। আচ্ছা আমরা দেখি তৃতীয় ধাপে এই কাজটা হয়। তৃতীয় ধাপে 3 নম্বর ধাপে কি হয়, আমাদের যেটা উৎপন্ন হয়েছে যে অন্তস্থ একটা গঠন, এই গঠনটা 3 নম্বর ধাপে এসে কি হয়, 3 নম্বর ধাপে এটাকে বলে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ। অম্লীয় আর্দ্র বিশ্লেষণ যদি করা হয়, এই যে গঠনটা আমরা পেয়েছি এই গঠনটাকে, সেটা কেমন গঠন, CH3, উপরেও CH3, এখানে OH, শুধুমাত্র এই অংশটুকু থাকে, এই অংশটুকু থাকে বেনজিনের সাথে, বাকি অংশটুকু আলাদা হয়ে যায় অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করলে। অম্লীয় আর্দ্র বিশ্লেষণে কি হবে বলো তো, অম্লীয় আর্দ্র বিশ্লেষণে H+ উৎপন্ন হবে। অম্লীয় মানে কি, অ্যাসিড কি দেয়, অ্যাসিড হচ্ছে অবশ্যই প্রোটন দান করে, তাই এটাকে বলা হচ্ছে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ বলতে বোঝায় পানির সাথে বিক্রিয়া। তাহলে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে কোন একটা অ্যাসিড প্লাস পানির সাথে বিক্রিয়া। অম্লীয় আর্দ্র বিশ্লেষণ যদি এটাকে করা হয় তাহলে উৎপন্ন হয় OH প্লাস CH3CO
CH3। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, যেটা আমরা তৈরি করতে চাচ্ছিলাম। কি আমরা তৈরি করতে চাচ্ছিলাম? ফেনল। তো এটা হচ্ছে কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। তো কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুতি, এটার নাম কেন দেওয়া হয়েছে? কারণ আমরা কিউমিন থেকে আসলে ফেনল তৈরি করলাম। প্রথম ধাপে আমরা কিউমিন তৈরি করেছিলাম এবং 2 আর 3 নম্বর ধাপে সেই কিউমিন থেকে আমরা ফেনল তৈরি করলাম। তো এটাকে বলা হয় কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। তো এই দুইটা বিক্রিয়ায় হচ্ছে ফেনল প্রস্তুতির বিক্রিয়া। একটা হচ্ছে ডাও পদ্ধতিতে ফেনল প্রস্তুতি, আর একটা হচ্ছে কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। এবার আমরা চলে যাব ফেনলের অম্লধর্মিতায়। তো ফেনল নিয়ে আমরা পড়াশোনা করছি। এখন ফেনল একটা ক্ষারীয় পদার্থ না অম্লীয় পদার্থ? এটা যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে অ্যান্সার হচ্ছে ফেনল একটা অম্লীয় পদার্থ। এখন ফেনল কেন একটা অম্লধর্মী পদার্থ সেটা যদি আমরা চিন্তা করি, দেখো ফেনলের সংকেত হচ্ছে একটা বেনজিন বলয়। বেনজিন বলয়ের সাথে এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন থাকে। তো অক্সিজেনের কি থাকে? মুক্ত জোড় ইলেকট্রন থাকে 4টা। এখানে অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন থাকে 4টা। এখন আমরা এটা পড়েছি যে বেনজিন বলয় যদি হচ্ছে এমন কোনো মূলকের সাথে যুক্ত থাকে যেটাতে পাই বন্ধন আছে, সেখান থেকে সেটা কি করা হয়? সেটা হচ্ছে মেটা নির্দেশক হয়। আর যার পাই বন্ধন নাই সেটা হয় অর্থপ্যারা নির্দেশক। তো এটা অর্থপ্যারা নির্দেশক OH অবশ্যই অর্থপ্যারা নির্দেশক, কারণ এর কি নাই? এর পাই বন্ধন নাই। তো এখানে কি হয়? অর্থপ্যারা নির্দেশক যেগুলো হয় সেগুলো অবশ্যই অর্থপ্যারা নির্দেশক হলে সেই মূলকগুলো, যে মূলকগুলো অর্থপ্যারা নির্দেশক হয় সেই মূলকগুলো মুক্তজোড় ইলেকট্রন বলয়কে দেওয়ার মাধ্যমে বলয়কে সক্রিয় করে। তার মানে বিষয়টা এরকম হয়, এটা আমি নির্দেশকে খুব ভালোভাবে পড়েছিলাম। এটা হচ্ছে বেনজিন বলয়। বেনজিন বলয়ের সাথে কি যুক্ত আছে? বেনজিন বলয়ের সাথে যুক্ত আছে OH। এটা কি? অর্থপ্যারা নির্দেশক। এর আছে মুক্তজোড় ইলেকট্রন, এর মুক্তজোড় ইলেকট্রন আছে। এখন এই এই যে বেনজিন বলয় আছে, এই বেনজিন বলয় এই মুক্তজোড় ইলেকট্রন নিয়ে নেয়। তাহলে এখন এই মুক্তজোড় ইলেকট্রন নিয়ে যে কি করে? এই যে সার্কুলার ভাবে ঘুরতে থাকে, এই যে এখানে একবার বেশি ঋণাত্মক চার্জ, এখানে একবার বেশি ঋণাত্মক চার্জ, এখানে একবার বেশি ঋণাত্মক চার্জ, এরকম গঠন তৈরি হয়। সেটা আমি নির্দেশকে পড়িয়েছিলাম, খুব ভালোভাবে পড়িয়েছিলাম, ওটা একবার দেখে আসতে পারো। তো এরকম ঋণাত্মক চার্জ এভাবে উৎপন্ন হয়। তো আমাদের এখানে কনসার্নের বিষয় হচ্ছে অক্সিজেন কি করছে? অক্সিজেন, আমাদের অত কিছু জানা লাগবে না, ঠিক আছে? অত কিছু জানা লাগবে না যে কিভাবে এখানে সার্কুলারলি ঋণাত্মক চার্জ তৈরি করছে অর্থপ্যারা পজিশন, এটা না জানলে হবে। এখানে যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে, দেখো অক্সিজেন থেকে এই যে বেনজিন বলয়টা ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তাহলে অক্সিজেন কি হবে বলো তো? অক্সিজেন অবশ্যই ধনাত্মক চার্জ বিশিষ্ট হবে। অক্সিজেন কি হচ্ছে? ধনাত্মক চার্জ বিশিষ্ট। যেহেতু ইলেকট্রন দিলে কি হবে? ইলেকট্রন দিলে ধনাত্মক চার্জ বিশিষ্ট হবে। অক্সিজেন কি হচ্ছে? ধনাত্মক চার্জ বিশিষ্ট। যেহেতু অক্সিজেন কি দিচ্ছে? অক্সিজেন ইলেকট্রন দিচ্ছে, তাই অক্সিজেন ধনাত্মক চার্জ বিশিষ্ট হচ্ছে। এখন হাইড্রোজেন মানে এটা সুবিধাবাদী মৌল। হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে স্বার্থপর একটা মৌল এবং সুবিধাবাদী মৌল। এ যদি কোনো একটা মৌলের সাথে যুক্ত থাকে, সব সময় এটাই কাজ করে। কোনো একটা মৌলের সাথে যুক্ত আছে, বাট সেই মৌলের ইলেকট্রন সংখ্যা যদি কমে যায় তাহলে সে আর তার সাথে থাকে না। মানে সুবিধাবাদী মানুষ, অনেক মানুষ আছে না, যে সুসময়ে থাকে পাশে কিন্তু দুঃসময়ে থাকে না। ধরো টাকা পয়সা আছে, টাকা পয়সা ওয়ালা মানুষ, এখন আমি তো আমার বন্ধুর অভাব নয়, অনেক বন্ধু, এরকম হয় না? অনেক মানুষের যখন টাকা পয়সা থাকে তখন বন্ধুর অভাব হয় না, অনেক অনেক বন্ধু। বাট যখন টাকা পয়সা থাকে না কাছে, ধরো দুঃসময় চলতেছে, তো ব্যবসায়ী লস করছে কোন একজন ব্যক্তি, তখন দেখা যায় যে বন্ধু বান্ধব থাকে না। তো হাইড্রোজেন হচ্ছে এরকম বন্ধু বান্ধবের মতো, মানে দুঃসময়ে পাশে থাকে না। তো যখন অক্সিজেন থেকে ইলেকট্রন এই যে বেনজিন বলে নিয়ে নেয়, তখন অক্সিজেনের কি ইলেকট্রনের ঘাটতি দেখা দিছে, তখন হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে থাকে না। হাইড্রোজেন কি হয়? বের হয়ে চলে আসে। হাইড্রোজেন এখান থেকে প্রোটন আকারে বের হয়ে চলে আসে। তো বিষয়টা হচ্ছে এরকম হয়।
হাইড্রোজেন তার ইলেকট্রন, এখানে যে শেয়ারকৃত ইলেকট্রন ছিল সেটা দিয়ে বের হয়ে চলে আসে, তাহলে এখানে অক্সিজেন কি হয়ে গেল মাইনাস, আর হাইড্রোজেন এখানে প্রোটন আকারে বের হয়ে চলে আসলো। তাহলে এই যে হাইড্রোজেন এখানে কি আকারে বের হয়ে চলে আসলো, প্রোটন আকারে, প্রোটন, হাইড্রোজেন প্রোটন আকারে বের হয়ে চলে আসলো। তাহলে এখানে আমরা বুঝতে পারছি ফেনল কি করে, ফেনল একটা প্রোটন বের করে দিতে পারে। এখন তোমাকে যদি বলি একটা আর্হেনিয়াসের মতবাদ আছে না, আর্হেনিয়াসের মতবাদ, আর্হেনিয়াসের মতবাদ বাদে অ্যাসিড ডিফাইন করে কোনটা, কোন ধর্ম অ্যাসিড ডিফাইন করে, যারা এক বা একাধিক প্রোটন ত্যাগ করতে পারে তারাই হচ্ছে অ্যাসিড, আর ক্ষার হচ্ছে যারা হাইড্রোক্সিলমূলক ত্যাগ করতে পারে তারা হচ্ছে ক্ষার। তো এখানে দেখো প্রোটন ত্যাগ করেছে, ফেনল একটা প্রোটন ত্যাগ করেছে, তাহলে ফেনল কার আপনার আর্হেনিয়াসের মতবাদকে কি করছে, সমর্থন করছে, তার মানে ফেনল একটা অ্যাসিড। আর্হেনিয়াসের অ্যাসিড মতবাদকে যেহেতু ফেনল সমর্থন করছে তাই ফেনল একটা অ্যাসিড, ফেনল একটা প্রোটন বের করে দিতে পারে, আর প্রোটন যে বের করে দিতে পারে সে অ্যাসিড হয়, সেই কারণে ফেনল একটা অ্যাসিড। ফেনলের কি ধর্ম রয়েছে, ফেনলের অম্ল ধর্ম রয়েছে। তো আমরা যদি অম্ল ধর্ম তুলনা করি তাহলে ফেনলের অম্ল ধর্ম সবচেয়ে বেশি। ফেনলের মানে ফেনলের অম্ল ধর্ম বেশি কার থেকে, পানির থেকে, পানির থেকে ফেনলের অম্ল ধর্ম বেশি। পানি কিন্তু উভয়ধর্মী পদার্থ, পানি হচ্ছে উভয়ধর্মী পদার্থ, এটা কখনো অ্যাসিডের মতো আচরণ করে, কখনো ক্ষারের মতো আচরণ করে, সেটা ডিপেন্ড করে এই কার সংস্পর্শে আছে। পানি যদি পানি থেকে তীব্র অ্যাসিডের সংস্পর্শে থাকে তাহলে সেটা ক্ষারের মতো আচরণ করে, আর পানি যদি পানির থেকে মৃদু অ্যাসিডের সংস্পর্শে থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাসিডের মতো আচরণ করে। কোনো ক্ষারের সাথে যখন বিক্রিয়া দেয় পানি তখন অ্যাসিডের মতো, আর কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে সেটা ক্ষারের মতো বিক্রিয়া দেয়। পানি উভয় ধর্মী পদার্থ। কিন্তু এই যে আমরা অ্যালকোহল পড়েছি, অ্যালকোহল একেবারে নিরপেক্ষ পদার্থ, নিরপেক্ষ, এর অ্যাসিড ধর্ম অথবা ক্ষার ধর্ম কোনোটাই নেই, এটা হচ্ছে নিরপেক্ষ পদার্থ। তো আমরা যেটা বুঝলাম ফেনলের মানে এই তিনটার মধ্যে ফেনলের অম্ল ধর্ম সবচাইতে বেশি, তারপর কি পানি, তারপর অ্যালকোহল। তো অ্যালকোহলের মানে অ্যাসিডত্ব যদি আমরা তুলনা করি অ্যালকোহল, পানি এবং ফেনলের ভেতর, তাহলে ফেনলের মানে অ্যাসিডত্ব অম্ল ধর্ম বেশি পানির থেকে, এবং পানির থেকে অ্যালকোহলের অম্লধর্ম কম। তো এটা হচ্ছে ক্রম আর কি, অম্লধর্মিতার ক্রম। ফেনলের অম্লধর্মিতা এই দুইটার থেকে বেশি। আচ্ছা, এটা ছিল ফেনলের অম্লধর্মের ব্যাখ্যা। এবার আমরা চলে যাচ্ছি ফেনলের রাসায়নিক বিক্রিয়ায়। তো ফেনলের রাসায়নিক বিক্রিয়া আমরা পড়ব তিনটা রাসায়নিক বিক্রিয়া যেটা আমাদের সিলেবাসে আছে। একটা হচ্ছে রাইমার-ট্যামেন বিক্রিয়া, আর একটা হচ্ছে কোপ বিক্রিয়া, আর একটা হচ্ছে ফেনল থেকে পিক্রিক অ্যাসিড তৈরির বিক্রিয়া। এই দুইটা বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুইটা বিক্রিয়া একেবারে 5 স্টার বিক্রিয়া, পিক্রিক রাইমার-ট্যামেন বিক্রিয়া এবং কোপ বিক্রিয়া, এই দুইটা একেবারে 5 স্টার। খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে প্রচুর চলে আসে। রাইমার-ট্যামেন বিক্রিয়া এবং কোপ বিক্রিয়া মেডিকেল অ্যাডমিশনের জন্য তো আরও ইম্পর্টেন্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এরকম প্রশ্ন হয় যে রাইমার-ট্যামেন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়, কোপ বিক্রিয়ায় কী উৎপন্ন হয়, শুধুমাত্র কী উৎপন্ন হয় সেটা প্রশ্ন চলে আসে। আমরা প্রথমে শুরু করছি রাইমার-ট্যামেন বিক্রিয়া। তো এইটা সর্বপ্রথম মনে রাখতে হবে রাইমার-ট্যামেন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ, মানে এটা এমসিকিউতে দিয়ে দেয় প্রচুর, যে রাইমার-ট্যামেন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়। এই রাইমার-ট্যামেন বিক্রিয়া উৎপন্ন হয় স্যালিস্যালডিহাইড। স্যালিস্যালডিহাইডের সংকেত কি? স্যালিস্যালডিহাইডের সংকেত হচ্ছে এই যে ফেনলের সাথে এখানে থাকবে ফেনল, আর এখানে যদি থাকে অ্যালডিহাইড মূলক, এখানে যদি থাকে অ্যালডিহাইড মূলক, তাহলে এটাকে বলা হয় স্যালিস্যালডিহাইড। স্যালিস্যালডিহাইড। তো রাইমার-ট্যামেন বিক্রিয়ায় কয়েকটা ধাপ আছে। আমরা সেই ধাপে না গিয়ে একবারে যদি বিক্রিয়াটা বলি, তো বিক্রিয়াটা হচ্ছে প্রথমে নেওয়া হয় ফেনল, তারপর নেওয়া হয় এক অণু, এটা কি বলতো, এটা হচ্ছে ক্লোরোফর্ম। আমরা মেকানিজমে না যাই, মেকানিজম পড়ার দরকার নেই। এটা হচ্ছে ফেনলের সাথে আমরা এক অণু নিয়েছি ক্লোরোফর্ম, আর এক অণু
ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড, তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডও নিতে পারো। এই বিক্রিয়ায় এখানে উৎপন্ন হয়, এখানে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যারাউন্ড নেওয়া হয়, উৎপন্ন হয় স্যালিসাইলডিহাইড OH CHO, সাথে এখানে উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে এটা অনেকটা কি এর মতো বিক্রিয়া, ওই যে আমরা পড়েছিলাম ক্লোরোফর্ম শনাক্তকরণের বিক্রিয়া, কার্বিলামিন পরীক্ষা, এখানে কিন্তু সিমিলারলি ওরকমই কার্বিলামিন পরীক্ষাতেও এক অণু কি নেওয়া হয়, ক্লোরোফর্ম নেওয়া হয়, এক অণু ক্ষার নেওয়া হয়, সিমিলার বিক্রিয়া, ওটার সাথে রিলেট করে মাথায় রাখতে পারো। এক অণু এখানে ফেনল নেওয়া হয়, ফেনলের সাথে এক অণু ক্লোরোফর্ম, এক অণু হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো ক্ষার 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে স্যালিসাইলডিহাইড তৈরি করে। এই যে CH আর এখানে একটা অক্সিজেন, দুইটা মিলে CHO এটা গঠন করে এই 2 নাম্বার কার্বনে। আর একটা হাইড্রোজেন এখান থেকে প্রতিস্থাপন হয়ে আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে H2O আর পটাশিয়াম একটা ক্লোরাইড নিয়ে KCl গঠন করে। বিক্রিয়া সমতা না করলেও হবে, এখানে আমাদের মেন ফোকাস হচ্ছে স্যালিসাইলডিহাইড, আমাদের স্যালিসাইলডিহাইড উৎপন্ন হলো এই বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের মূল ফোকাস। এই যে উপজাত হিসেবে কি উৎপন্ন হচ্ছে বিক্রিয়াতে, এগুলোর দিকে অত ফোকাস না করলেও কোনো প্রবলেম হয় না। আচ্ছা, এবার আমরা দেখব কোপ বিক্রিয়া। কোপ বিক্রিয়াটাও একেবারে রাইমার-টাইমের বিক্রিয়ার মতোই সিম্পল একটা বিক্রিয়া, বাট খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, এমসিকিউতে প্রচুর এসে থাকে। তো কোপ বিক্রিয়ায় কি করা হয়, কোপ বিক্রিয়ায় উৎপন্ন হয় স্যালিসাইলিক অ্যাসিড। কোপ বিক্রিয়ায় উৎপন্ন হয় কি, স্যালিসাইলিক অ্যাসিড। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানকার। কোপ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত কি, স্যালিসাইলডিহাইডে ফেনলের সাথে এখানে যুক্ত হয়েছিল একটা অ্যালডিহাইড মূলক, আর এখানে যুক্ত হয় অ্যাসিড মূলক। স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে হচ্ছে ও, মানে ফেনল আছে এখানে OH 1 নম্বর কার্বন এবং 2 নম্বর কার্বনে COOH, একটা অ্যাসিড মূলক যুক্ত হয়, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত। তো কোপ বিক্রিয়া কি করা হয়, এক অণু ফেনল নেওয়া হয়, ফেনলের সাথে কার্বন ডাই অক্সাইড নেওয়া হয়, ফেনলের সাথে কার্বন ডাই অক্সাইড, সাথে এখানে প্রভাবক হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড, প্রভাবক না মানে বিক্রিয়াতে এটা কাজে লাগে আর কি, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এটা অ্যারাউন্ড 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা দিয়ে থাকে। তাহলে কি না হয়, ফেনলের সাথে কার্বন ডাই অক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করে। স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে কি, OH COOH। তো কোপ বিক্রিয়ার রাইমান-টাইমের বিক্রিয়া, এই দুটার মধ্যে খুবই মানে প্যাচ লেগে যায় তো আমার। তো আমি কোপ বিক্রিয়া মাথায় রাখতাম এভাবে, কোপ বিক্রিয়ায় COO এটা ব্যবহার করা হয়। COO মানে, এটা যদি আমি এভাবে সিম্পলিফাই করে লিখি, COO মানে কার্বন ডাই অক্সাইড। কোপ বিক্রিয়ায় COO ব্যবহার করা হয়, কার্বন ডাই অক্সাইড, যে তাহলে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হচ্ছে এবং উৎপন্ন হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এই যে কার্বক্সিলিক COOH সমৃদ্ধ একটা যৌগ, তার মানে এখানে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এভাবে আমি রাইমার-টাইমের এবং কোপ বিক্রিয়ার ভিতর মানে পার্থক্য করে মনে রাখতাম। তো এটাই ছিল কোপ বিক্রিয়া, খুবই সিম্পল। কি করা হয়, এক কোনো ফেনল নেওয়া হয়, এক কোনো ফেনলের সাথে এক কোনো কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করানো হয়, এর ফলে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করানো হয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উপস্থিতিতে 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বিক্রিয়ায় স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়। স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে কি, এখানে ফেনলের সাথে যে 2 নম্বর কার্বনে COOH, এটাই হচ্ছে কোপ বিক্রিয়া। আচ্ছা, এবার আমরা দেখব ফেনল থেকে পিক্রিক অ্যাসিড তৈরি বিক্রিয়া। তো ফার্স্ট অফ অল, পিক্রিক অ্যাসিড কি? পিক্রিক অ্যাসিড হচ্ছে একটা বেনজিন বলয়, ফেনল, এবং ফেনল কি বলতো, অর্থ প্যারা নির্দেশক। তো অর্থ আর প্যারা পজিশনে নাইট্রোমূলক থাকবে, অর্থ আর প্যারা পজিশনে কি থাকবে, নাইট্রোমূলক থাকবে। এটাই হচ্ছে পিক্রিক অ্যাসিডের সংকেত। সরি, সোডিয়াম লিখে ফেলেছি, এটা হচ্ছে পিক্রিক অ্যাসিডের সংকেত। এখন আমাদের যদি ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা মাথায় থাকে, ফ্রিডেল ক্রাফট নাইট্রেশন, এটা কোথায় পড়েছিলাম, অ্যারোমেটিক যৌগের ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া পড়েছিলাম, ওইটাই করতে হবে। ওখানে বেনজিনের সাথে করেছিলাম ফ্রিডেল ক্রাফট নাইট্রেশন, এখানে শুধুমাত্র ফেনলের সাথে করতে হবে। তো ফেনল নেওয়া হয়,
ফেনল, এর সাথে 3 অণু নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডকে আমরা এভাবে লিখি, তাহলে বিক্রিয়াটা বুঝতে সুবিধা হবে। HONO2 মানে HNO3, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সংকেত। এখানে প্রভাবক হিসাবে কি না হয়, এখানে প্রভাবক হিসাবে না হয় সালফিউরিক অ্যাসিড H2SO4 প্রভাবক হিসাবে না হয়। এর ফলে এখানে এই যে অর্থ আর প্যারা পজিশনে হাইড্রোজেন প্রতিস্থাপন হবে, অর্থ পজিশন আর প্যারা পজিশনে, তাই না? কারণ OH হচ্ছে একটা অর্থ প্যারার নির্দেশক, কারণ এখানে কোনো ডাবল বন্ধন নেই, মানে পাই বন্ধন নেই OH মূলকে। তো এইখানে অর্থ আর প্যারা পজিশনে হাইড্রোজেন প্রতিস্থাপন হয়ে এই যে নাইট্রো মূলক অর্থ আর প্যারা পজিশনে যুক্ত হয়, এভাবে পিক্রিক অ্যাসিড তৈরি হয় ফেনল থেকে। তাহলে এটা এখানে OH আর অর্থ আর প্যারা পজিশনে কি হচ্ছে, নাইট্রোমূলক হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে যুক্ত হচ্ছে নাইট্রোমূলক। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই পিক্রিক অ্যাসিড। তো পিক্রিক অ্যাসিড আর TNT নামে আরেকটা যৌগ আছে, এই দুইটার ভিতর গোলযোগ লাগায় না, এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড, ঠিক আছে? TNT হচ্ছে এইটা, TNT এটা TNT, TNT সংকেত হচ্ছে এইটা। TNT সংকেত হচ্ছে এখানে থাকে OH এর জায়গায় শুধুমাত্র CH3 থাকে, আর এদিকে নাইট্রো নাইট্রো CH3ও একটা কি অর্থপ্যারার নির্দেশক, তো CH3ও একটা অর্থপ্যারার নির্দেশক। তো এখানে তোমার অর্থ আর প্যারা পজিশনে নাইট্রোমূলক হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে বসেছে, এটা হচ্ছে TNT সংকেত। TNT থেকে ডিনামাইট তৈরি করা হয়, ডিনামাইট। ডিনামাইট কি একটা বোমার নাম? এই বোমাই তৈরি করছিল কে? অ্যালফ্রেড নোবেল। অ্যালফ্রেড নোবেল এই যে ডিনামাইট তৈরি করার টাকা দিয়েই এত বড় লোক, বুঝছো? মারা যাওয়ার এতদিন পরও ওনার টাকা শেষ হয় না। প্রতি বছর ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথে তোমার এই দিয়ে থাকে, নোবেল দিয়ে থাকে, এত টাকা পায়, যে নোবেল পুরস্কার পায় সে এত টাকা পায়, প্রতি বছর এত টাকা দিয়ে থাকে, তবুও মানে ওনার টাকা শেষ হয় না, এত পরিমাণ টাকা উনি কামাইছে ডিনামাইট বিক্রি করে। যুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমার মনে হয়, মোস্ট প্রবাবলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তো ডিনামাইট কোথা থেকে তৈরি করা হয়? TNT থেকে ডিনামাইট তৈরি করা হয়। তো TNT সংকেত হচ্ছে এইটা। তো TNT তৈরির বিক্রিয়াটা কেমন হবে? TNT তৈরির বিক্রিয়া হচ্ছে এই যে টলুইনের সাথে নাইট্রেশন বিক্রিয়া করতে হবে। এখানে যেমন আমরা ফেনলের সাথে নাইট্রেশন বিক্রিয়া করলাম, সেম TNT তৈরি করার জন্য টলুইনের সাথে নাইট্রেশন বিক্রিয়া করলে TNT তৈরি হতো। তো পিক্রিক অ্যাসিড আর TNTর মধ্যে যাতে প্যাচ না লাগে, পিক্রিক অ্যাসিডে এখানে OH থাকে, আর TNTতে এখানে কি থাকে? CH3 থাকে, টলুইন থাকে। এটা হচ্ছে একটা বিস্ফোরক, TNT একটা বিস্ফোরক পদার্থ। তাহলে আমরা বোমা বানানো শিখে গেলাম, অজ্ঞান করার জন্য ক্লোরোফর্ম বানানো শিখছিলাম, এখন আমরা বোমা বানানো শিখে গেলাম। আচ্ছা, আমরা এবার নেক্সট টপিকে যাই। আমাদের ফেনলের রাসায়নিক বিক্রিয়া শেষ, ফেনল প্রস্তুতির বিক্রিয়া শেষ, এবার আমরা চলে যাব ফেনল শনাক্তকরণের বিক্রিয়া। ফেনল শনাক্তকরণের মোট 3টা বিক্রিয়া রয়েছে। একটা হচ্ছে ফেরিক ক্লোরাইড দ্রবণ দ্বারা আমরা শনাক্ত করতে পারি ফেনল, ব্রোমিন দ্রবণ দ্বারা ফেনল শনাক্ত করতে পারি, আর একটা হচ্ছে লিবম্যান পরীক্ষা দ্বারা ফেনল শনাক্তকরণ করতে পারি। তো আমাদের যে প্রথমটা তৃতীয়টা খুবই ইম্পর্টেন্ট, ফেরিক ক্লোরাইড দ্বারা ফেনল শনাক্তকরণ এবং লিবম্যান পরীক্ষা দ্বারা ফেনল শনাক্তকরণ। ব্রোমিন পানি দ্বারা শনাক্তকরণ, এটাও ইম্পর্টেন্ট, বাট এটা আমরা অলরেডি পড়ে আসছি। এটা আমরা পড়ে আসছি কোথায় বলো তো? আমরা অ্যালকেনে পড়ছি, ওরকম সিমিলার বিক্রিয়া দিয়ে থাকে, অ্যালকেনে পড়ছি। তো আমরা ফেনল শনাক্ত করতে পারি 3টা বিক্রিয়া দ্বারা। তো আমরা প্রথমেই দেখব ফেরিক ক্লোরাইড দ্বারা কিভাবে ফেনল শনাক্তকরণ করা হয়। তো আমরা যে ফেনল এতক্ষণ পর্যন্ত দেখলাম সেটা কি বলতো? গাঠনিক সংকেত। এরকম একটা বেনজিন বলয় থাকে, এখানে থাকে OH। এটাকে যদি আমরা বেনজিনের সংকেত কি? C6H6, তাই না? এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হওয়ার কারণে এখানে H5OH। এটা হচ্ছে ফেনলের আণবিক সংকেত, C6H5OH। এটা হচ্ছে ফেনলের আণবিক সংকেত। তো এখান থেকে ফেনল থেকে যদি একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয় তাহলে সেটাকে কি বলা হয় বলতো? ফিনেট বলা হয়। সে মূলকটাকে বলা হয় ফিনেট। যে বেনজিন থেকে এখান থেকে একটা হাইড্রোজেন যদি প্রতিস্থাপন হয়ে যায় তাহলে সেই মূলককে কি বলা হয়? সেই মূলককে বলা হয় ফিনেট মূলক। এগুলো আমাদের কাজে লাগবে, এই কথাগুলো। তো এখন এই যে ফেরিক ক্লোরাইড দ্বারা ফেনল শনাক্তকরণে কি করা হয়?
6 অণু ফেনল নেওয়া হয়, 6 অণু ফেনল C6H5OH, 6 অণু ফেনল ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া দেয়, ফেরিক ক্লোরাইড 2 অণু ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া দেয়, বিক্রিয়া দিয়ে এখানে এই যে 6 অণু এই হাইড্রোজেন, এখান থেকে 6 অণু হাইড্রোজেনকে এই ফেরিক প্রতিস্থাপন করে, এই হাইড্রোজেনকে কি করে, ফেরিক প্রতিস্থাপন করে। তাহলে কয় অণু আছে হাইড্রোজেন, মানে কয়টা হাইড্রোজেন আছে, 6টা হাইড্রোজেন, কয় অণু না কয়টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন আছে। তো এই 6টা হাইড্রোজেন বের হয়ে আসে ওখান থেকে, 6টা হাইড্রোজেন বের হয়ে এসে ক্লোরিনের সাথে যুক্ত হয়। তাহলে 6টা হাইড্রোজেন যদি ক্লোরিনের সাথে যুক্ত হয় তাহলে কি তৈরি করবে, HCl, মানে 6HCl। তাহলে এখানে 6টা ক্লোরিন আছে, এখানে 6টা হাইড্রোজেন আছে, তাহলে 6 অণু HCl তৈরি করলো। এখন এই যে ফেরিক যে OH হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলো, ওখানে যে ফেরিক যা বসবে, তো এখানে কি তৈরি করবে, C6H5O, এটা কয় অণু আছে, 6 অণু, আর Fe2। এটাকে বলা হয় হেক্সাফিনেট, ডাইফেরিক হেক্সাফিনেট, এটাকে বলা হয় ডাইফেরিক হেক্সাফিনেট। কেন বলা হয় ডাইফেরিক হেক্সাফিনেট, দুইটা ফেরিক, আয়ন, আর এখানে ফিনেট আয়ন কয়টা, 6টা। কেন এটাকে ফিনেট বলা হচ্ছে, কারণ এখানে যে একটা হাইড্রোজেন যদি প্রতিস্থাপন হয় বেনজিন থেকে, তাহলে সেটাকে বলা হয়, সরি এটা না, ফিনেট বলা হয় এটাকে, সরি এখানে একটা অক্সিজেন যদি থাকে তাহলে এটাকে বলা হয় ফিনেট। তাহলে এই যে এইটা তুমি যদি আঁকাও তাহলে এরকমই হবে না, এরকমই না, C6H5O-, তো এটাকে বলা হচ্ছে ফিনেট আয়ন। তাহলে এটার নাম এই কারণে বলা হচ্ছে ডাইফেরিক হেক্সাফিনেট, ডাইফেরিক হেক্সাফিনেট। সুতরাং আমাদের কি উৎপন্ন হচ্ছে, আমাদের উৎপন্ন হচ্ছে ডাইফেরিক হেক্সাফিনেট, এর নাম হচ্ছে ডাইফেরিক হেক্সাফিনেট, ডাইফেরিক হেক্সাফিনেট। তো ডাইফেরিক হেক্সাফিনেট এর বর্ণ হচ্ছে বেগুনি বর্ণ, এর বর্ণ কি, বেগুনি। তো তুমি কি করেছো, তুমি একটা বিকার নিয়েছো, বিকারের ভেতর তুমি ফেরিক ক্লোরাইড রেখেছো, ফেরিক ক্লোরাইড প্রথমে বিকারের ভিতর দিয়েছো, ফেরিক ক্লোরাইড বিকারের ভিতর দিলা, এবং এর ভিতর একটা যৌগ নিয়েছো, তুমি জানো না এটা ফেনল কিনা। তো তুমি যখন এই যৌগটা এর ভিতর দিয়েছো, তখন দেখা যাচ্ছে যৌগটা বেগুনি বর্ণ, মানে এই পুরো দ্রবণটা বেগুনি বর্ণ ধারণ করেছে, এই পুরো দ্রবণটা বেগুনি বর্ণ ধারণ করেছে, তাহলে তুমি বুঝবা এটা হচ্ছে একটা ফেনল। কারণ ফেনল ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া দিয়ে ডাইফেরিক হেক্সাফিনেট তৈরি করে, যার বর্ণ হচ্ছে বেগুনি। তো যদি ফেরিক ক্লোরাইড দ্রবণের ভিতর তুমি একটা দ্রবণ দিয়েছো, তোমাকে এই দ্রবণটা দেওয়া হয়ে একটা যৌগ দেওয়া হয়েছে, তোমাকে এটা পরীক্ষা করতে বলা হয়েছে এটা ফেনল কিনা। তাহলে তুমি এই যৌগটা দেওয়ার পর যদি পুরো দ্রবণটা বেগুনি বর্ণ ধারণ করে, তার মানে এটা হচ্ছে একটা ফেনল, আর যদি বেগুনি বর্ণ ধারণ না করে তাহলে এটা ফেনল নয়, সিম্পল। তো এভাবে আমরা ফেরিক ক্লোরাইড দ্রবণ দ্বারা ফেনল শনাক্তকরণ করতে পারি। এবার আমরা দেখব ব্রোমিন পানি দ্বারা কিভাবে আমরা ফেনল শনাক্তকরণ করতে পারি। তো ব্রোমিন পানি দ্বারা ফেনল শনাক্তকরণ, তো এখানে ফেনল নেওয়া হয়, ফেনলের সাথে ব্রোমিনের বিক্রিয়া করানো হয়। এখন বলতো ফেনলের এই যে OH মূলক, এটা তো অবশ্যই অর্থপ্যারা নির্দেশক, তো এখানে সিম্পলি কি হবে বলতো, ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া হবে, ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় যেহেতু OH একটা অর্থপ্যারা নির্দেশক, তাহলে অর্থ আর প্যারা পজিশনে ব্রোমিন হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। তার মানে এখানে উৎপন্ন হবে OH, অর্থের প্যারা পজিশনে ব্রোমিন হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, তাহলে অর্থপ্যারা ব্রোমো ফেনল উৎপন্ন হবে, অর্থপ্যারা ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন হবে। তাহলে এখন এই যে তুমি কি করেছো, কিভাবে শনাক্ত হলো, তুমি একটা বিকার নিয়েছো, বিকারের ভেতর তুমি এই যে ব্রোমিন দিয়েছো, ব্রোমিন বিকারের ভিতর দিয়েছো, যখন বিকারের ভিতর ব্রোমিন তুমি দিবা তখন ব্রোমিনের বর্ণ কেমন বলো তো, ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল, মানে দ্রবণটা পুরো লাল বর্ণ ধারণ করবে, পুরো লাল বর্ণ ধারণ করবে, দ্রবণটা পুরো লাল হয়ে গেল। এখন তুমি যেই ফেনল দিয়েছো এর ভিতর, এর ভিতর যখন তুমি ফেনল দিবা,
ফেনল যখন এর ভিতর দিবা, তখন এই যে ফেনল ব্রোমিনের সাথে বিক্রিয়া দিয়ে কি করছে, প্রত্যেকটা ব্রোমিন নিজের সাথে যুক্ত করে ফেলছে, এবং যে হাইড্রোজেন প্রতিস্থাপন হচ্ছে এখানে, হাইড্রোজেনটাও ব্রোমিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করছে। তাহলে ব্রোমিনের তো অস্তিত্ব থাকছে না, তাই না? ব্রোমিন তো আর থাকছে না, তাহলে ব্রোমিনের যে কালারটা আছে, তাই না, কি কালার, লাল কালার, ওটা তো আর থাকছে না। তাহলে এই যে পুরো বিকারের যে দ্রবণটা ছিল লাল বর্ণে, সেটা কি হয়ে যাচ্ছে, বর্ণহীন হয়ে যাচ্ছে, কারণ এই যে যৌগটা তৈরি হচ্ছে, এ কালার হচ্ছে বর্ণহীন। তাহলে তুমি যখন তোমার কাছে যে স্যাম্পল যৌগটা আছে, এটা যদি ফেনল হয়, এটা দেওয়ার পর যৌগটা কেমন হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে। তাহলে তুমি বুঝতে পারবে এটা হচ্ছে ফেনল। আর যদি বর্ণহীন না হয়, তাহলে তুমি বলবে এটা ফেনল নয়। তাহলে এভাবে আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষার সাহায্যে ফেনল শনাক্তকরণ করতে পারি। এবার আমরা চলে যাব লিবম্যান পরীক্ষা দ্বারা ফেনল শনাক্তকরণ। অলরাইট, লিবম্যান পরীক্ষা দ্বারা ফেনল শনাক্তকরণ। তো বিক্রিয়াটা একটু কঠিন, একটু মনোযোগ দিতে হবে। তো লিবম্যান পরীক্ষা দ্বারা ফেনল শনাক্তকরণের আগে আমরা লিবম্যান পরীক্ষা দ্বারা ফেনল শনাক্তকরণে নাইট্রাইট অ্যাসিড ব্যবহার করি। নাইট্রাইট অ্যাসিড, তো নাইট্রাইট অ্যাসিডের সংকেত কি, নাইট্রাইট অ্যাসিডের সংকেত হচ্ছে HNO2। তো এইখানে নাইট্রাইট অ্যাসিড তৈরি করতে হলে ব্যবহার করা হয় সোডিয়াম নাইট্রাইট প্লাস HCl। সোডিয়াম নাইট্রাইট প্লাস HCl এই দুটো যখন বিক্রিয়া করে, তখন এই যে হাইড্রোজেন সোডিয়ামকে প্রতিস্থাপন করে, তাহলে HNO2 উৎপন্ন হয়, আর সাথে উৎপন্ন হয় HCl। এখন তোমার কথা হচ্ছে, আমরা নাইট্রাইট অ্যাসিড মানে এই এই বিক্রিয়ার মাধ্যমে কেন তৈরি করছি? আমরা নাইট্রাইট অ্যাসিড সরাসরি এই বিক্রিয়াতে যেহেতু নাইট্রাইট অ্যাসিড ব্যবহার করা হয়, তাহলে সরাসরি আমরা নাইট্রাইট অ্যাসিড তো ব্যবহার করতে পারি। কিন্তু নাইট্রিক অ্যাসিড যেখানে যেখানে ব্যবহার করা যায় বিক্রিয়ায়, সব জায়গায় প্রস্তুতকৃত নাইট্রিক অ্যাসিড ব্যবহার করলে হয়, বাট নাইট্রাইট অ্যাসিডের ক্ষেত্রে সদ্য প্রস্তুতকৃত নাইট্রাইট অ্যাসিড ব্যবহার করতে হয়, নাহলে এটা নাইট্রিক অ্যাসিড তৈরি করে ফেলে, নাইট্রাইট অ্যাসিডটা থাকে না, সদ্য প্রস্তুতকৃত নাইট্রাইট অ্যাসিড ব্যবহার করতে হয়। তো আমরা নাইট্রাইট অ্যাসিড যে সকল বিক্রিয়ায় ব্যবহার করব, সেখানে নাইট্রাইট অ্যাসিড সরাসরি ব্যবহার করব না, আমরা এই জিনিসটা ব্যবহার করব। তাহলে এখান থেকে নাইট্রাইট অ্যাসিড তৈরি হবে, দেন বিক্রিয়ায় ব্যবহৃত হবে। তো লিবম্যান পরীক্ষা দ্বারা ফেনল শনাক্তকরণে সর্বপ্রথম ফেনলকে নাইট্রাইট অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো হয়। ফেনলের সংকেত হচ্ছে এটা, ফেনলরে শুয়াই দিছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এখানে নাইট্রাইট অ্যাসিড ব্যবহার করা হয় HNO2। তো এটাকে আমি যদি এভাবে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে, HONO এভাবে লিখি, তাহলে বিক্রিয়াটা বুঝতে সুবিধা হবে। HONO নাইট্রাইট অ্যাসিড, এটা কোথা থেকে তৈরি করা হলো, এটা সোডিয়াম নাইট্রাইট প্লাস HCl, এখান থেকে এটা তৈরি করা হয়েছে। এখন এই যে এই পাশে যে হাইড্রোজেনটা আছে, এই কার্বনের যে হাইড্রোজেনটা আছে, এখানে এই কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে না, এই হাইড্রোজেন এই OH এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, পানি তৈরি করে। এখানকার একটা হাইড্রোজেন OH এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে। আমি যদি এখানে হাইড্রোজেনটা ইন্ডিকেট করে দিই, তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। এটা হচ্ছে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আর এই OH একসাথে কি হয়, একসাথে যুক্ত হয়ে কি তৈরি করে, পানি তৈরি করে। তাহলে এইখানে ফেনলের এই জায়গায় একটা কি বন্ধন ওপেন হলো, এই বন্ধনে যায় নাইট্রোসোমূলক, মানে NO কে বলা হয় কি নাইট্রোসোমূলক যুক্ত হয়ে যায়। তাহলে এখানে কি তৈরি হচ্ছে, এখানে পানি তৈরি হচ্ছে, প্রথমত পানি H2O, আর কি তৈরি হচ্ছে, HO এখানে নাইট্রোসোমূলক যুক্ত হচ্ছে NO। তো এখানে প্রথমে ফেনলের সাথে নাইট্রাইট অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হচ্ছে নাইট্রোসোফেনল। এটা কি বলা হচ্ছে, নাইট্রোসোফেনল। সর্বপ্রথমে নাইট্রোসোফেনল উৎপন্ন হচ্ছে। নাইট্রোসোফেনল। এখন 2 নম্বর ধাপে, এটা ছিল 1 নম্বর ধাপ, এটা 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপে, ধাপ নাম্বার 2, এই ধাপে যে নাইট্রোসোফেনল উৎপন্ন হলো, এই নাইট্রোসোফেনলের সাথে আরেকটা ফেনল বিক্রিয়া করে, নাইট্রোসোফেনল
নাইট্রোসোফেনল। নাইট্রোসোফেনলের সাথে আরেকটা ফেনল বিক্রিয়া করে, OH। তো এখন আমরা কি জানি ফেনলের যে অক্সিজেন আছে এর কি মুক্ত জোড় ইলেকট্রন থাকে। তো স্বভাবতই ফেনল এর মুক্ত জোড় ইলেকট্রনটা ফেনলের যে বলয়টা আছে বেনজিন বলয়, মুক্ত জোড় ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয়, তাহলে অক্সিজেন কি ধনাত্মক চার্জে পরিণত হয় আর হাইড্রোজেন এই সুযোগে বের হয়ে চলে যায়। তো যখন এটা ফিনেট আয়নে পরিণত হয় তখন হাইড্রোজেনটা বের হয়ে চলে যাচ্ছে, তখন এই যে অক্সিজেন, এই অক্সিজেন এখানকার যে একটা হাইড্রোজেন আছে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে। এই যে এই অক্সিজেন, এখানকার হাইড্রোজেন আর এই হাইড্রোজেন, তাহলে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, তিনটা মিলে কি তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে H2O। আর সাথে এখানে যেটা তৈরি হচ্ছে এরকম একটা গঠন তৈরি হচ্ছে HO N এখানে ডাবল বন্ড, কারণ নাইট্রোজেন তিনটা বন্ধন, এখানে হচ্ছে কি থাকছে, শুধুমাত্র অক্সিজেন থাকছে। তো এরকম একটা অক্সিজেনের দুইটা বন্ধন, তাহলে এখানে দুইটা বন্ধন, এরকম একটা গঠন তৈরি হচ্ছে। এই গঠনটাকে বলা হচ্ছে ইন্ডোফেনল। এটাকে কি বলা হয়, ইন্ডোফেনল। তো এই ইন্ডোফেনলের বর্ণ হচ্ছে লাল, লাল বর্ণ, ইন্ডোফেনলের বর্ণ লাল বর্ণ। তো এই লাল বর্ণ দেখে আমরা ইনিশিয়ালি বুঝতে পারি এটা হচ্ছে একটা ফেনল। ফেনল ফেনল মানে সোডিয়াম নাইট্রেটের ভিতর যদি ফেনল দেওয়া হয় তাহলে এরকম লাল বর্ণ তৈরি করে। কিভাবে, সোডিয়াম নাইট্রেটের সাথে ফেনল বিক্রিয়া করে প্রথমে নাইট্রোসোফেনল তৈরি করে, সেই নাইট্রোসোফেনল আরেকটা ফেনল অণুর সাথে বিক্রিয়া করে ইন্ডোফেনল তৈরি করে। তো ইন্ডোফেনলের বর্ণ কেমন, লাল। তো এই লাল বর্ণ দেখে আমরা শনাক্ত করতে পারি এটা ফেনল। তো ডাবল স্টেপ করার জন্য মানে আমরা আরও শিওর হইতে চাই এটাই ফেনল। তো এখন যদি আমরা আরেকটা স্টেপ করি, সেটা হচ্ছে ইন্ডোফেনলের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করাই, সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করাই, মানে ক্ষার যোগ করে এর ভেতর, তাহলে এই সোডিয়াম কি করে, এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, মানে ইন্ডোফেনল সোডিয়াম লবণ তৈরি করে। তার মানে গঠনটা এরকম হচ্ছে, হাইড্রোজেনকে সোডিয়াম প্রতিস্থাপন করছে, সোডিয়াম ও এটাকে বলা হচ্ছে ইন্ডোফেনল সোডিয়াম লবণ, ইন্ডোফেনল সোডিয়াম লবণ। তো ইন্ডোফেনল সোডিয়াম লবণ এর বর্ণ হচ্ছে আবার নীল বর্ণ। তাহলে এটা হচ্ছে আমাদের ডাবল চেক করার কি আসলেও ফেনল কিনা, এটার জন্য একেবারে ডাবল চেক করা। আমরা এখানে বুঝতে পারি লাল বর্ণ দিলে এটা ফেনল, তবে এখানে এসে আমরা মোর অ্যাকুরেটলি ক্লিয়ার হই যেটা ফেনলিক। তাহলে লিপবন্ড পরীক্ষা দ্বারা ফেনল প্রস্তুতির বিক্রিয়াটা কি, লিপবন্ড পরীক্ষা দ্বারা ফেনল প্রস্তুতির বিক্রিয়াটা হচ্ছে এরকম। প্রথমে নাইট্রেট অ্যাসিডের মধ্যে ফেনলকে দেওয়া হয়। নাইট্রেট অ্যাসিড ধরো একটা বিকার নিয়েছো, বিকার ভিতর তুমি নাইট্রেট অ্যাসিড নিয়েছো। নাইট্রেট অ্যাসিড নিতে হলে অবশ্যই কি করতে হবে, সদ্য প্রস্তুতকৃত নাইট্রেট অ্যাসিড নিতে হবে। মানে এই বিক্রিয়া দ্বারা তুমি নাইট্রেট অ্যাসিড পেয়েছো, মানে সোডিয়াম নাইট্রাইট আর HCl যোগ করেছো। এই বিকারের ভিতর সোডিয়াম নাইট্রেট আর HCl যখন যোগ করেছো তখন মানে অটোমেটিকলি নাইট্রেট অ্যাসিড তৈরি হয়ে গেছে। তারপর এর ভিতর তুমি কি দিছো, ফেনল দিছো। তখন নাইট্রেট অ্যাসিডের সাথে ফেনল বিক্রিয়া করে নাইট্রোসোফেনল তৈরি করেছে প্রথম ধাপে। এরপর দ্বিতীয় ধাপে নাইট্রোসোফেনলের সাথে আরেকটা ফেনল অণু বিক্রিয়া করে তৈরি করেছে ইন্ডোফেনল। এরপর ইন্ডোফেনলের সাথে যদি আমরা আবার কি যোগ করি, মানে লাল বর্ণ, এটা লাল বর্ণ দিবে তোমার হচ্ছে, যখন আমরা ফেনল যোগ করবো তখন এটা লাল বর্ণ দিবে। আমরা বুঝতে পারবো যে এটা একটা ফেনল এটা দেখেই। বাট আমরা ওই লাল বর্ণের ভেতর আবার যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে সেটা নীল বর্ণে পরিণত হবে। তাহলে আমরা ডাবল চেক করলাম আর কি এটা
আসলেও ফেনল, দুইটা বর্ণ দেখে। তো এটা হচ্ছে লিপম্যান পরীক্ষা দ্বারা ফেনল শনাক্তকরণের বিক্রিয়া। তো বিক্রিয়াগুলো একটু কঠিন। ফেনলে আগেই বলছিলাম, ফেনলের এই যে শনাক্তকরণের বিক্রিয়া, তৈরির বিক্রিয়া একটু কঠিন আছে। তো তোমাকে কি করতে হবে, এগুলো মানে আমি যখন পড়াচ্ছি যেভাবে, সেগুলো সুন্দর মতো নোট করতে হবে। নোট করে বুঝতে হবে আর কি, মানে সমতা করবা বা কোথা থেকে কোন মৌল অপসারণ হচ্ছে সেগুলো বুঝতে হবে। আর আমি যদি বলি এমসিকিউ এর ক্ষেত্রে, এমসিকিউ এর ক্ষেত্রে অত ডিপ থেকে আসে না। এমসিকিউ এর ক্ষেত্রে সর্বোচ্চ এরকম প্রশ্ন হবে যে কোন পরীক্ষা দ্বারা ফেনল শনাক্তকরণ করা হয়, নিচে অপশন থাকবে লিপম্যান পরীক্ষা। লিপম্যান পরীক্ষা দ্বারাই কোন যৌগটা তৈরি হয়, নাইট্রোসোফেনল, ইন্ডোফেনল। তারপর ইন্ডোফেনলের ভিতর যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয় তাহলে সেটা কি বর্ণে পরিণত হয়, নীল বর্ণ। এরকম ছোট ছোট প্রশ্ন এমসিকিউ থেকে আসবে, সরাসরি বিক্রিয়া দিবে এরকম না। বাট লিখিত পরীক্ষায় অবশ্যই অবশ্যই এরকম বিক্রিয়া পুরো বলতে পারে যে লিপম্যান পরীক্ষা দ্বারা ফেনল শনাক্তকরণ করো, এরকম আসতে পারে। তো এর মাধ্যমে আমাদের ফেনলটাও শেষ হলো। তাহলে আমরা অ্যালকোহল, ইথার, ফেনল দুইটা, এই যে গত ক্লাস আর এই ক্লাসের মাধ্যমে শেষ করেছি। তো আগামী ক্লাসে আমরা শুরু করব জৈব রসায়নের মেরুদণ্ড, যেটা বলা হয় সেটা হচ্ছে কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ একটা হচ্ছে কিটোন আর একটা হচ্ছে অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড আর কিটোনকে বলা হয় জৈব রসায়নের মেরুদণ্ড। তো আমরা আগামীকাল মেরুদণ্ড শুরু করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।